ইনকোয়ারি করার জন্য এই দিক থেকে আপনি শুধু আমাকে ঠকাননি ম্যাডাম, আপনি নিজেকে ঠকেছেন। ওই আপনার মেয়েরা সংসদে মানুষের স্বার্থকে কেড়ে নিতে পারে ম্যাডাম, কিন্তু তাও তো প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না ম্যাডাম, কাউকে সুখী করতে পারে না। ম্যাডাম তাই বলছি রে বোন, আমার ওই কথা দুঃখ লাগে, সে আগের মতো আমাকে দাদা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়বি, ঝাঁপিয়ে পড়বি।
তার কালা মুখটা লুকাতো। তার মানে কি বলতে চাও তুমি? আমার দিদির উপর যা কিছু ঘটে গেছে তার পুরোটাই মিথ্যে। নিজেদের চরিত্র দুর্বলতা দ্বারা থাকতে তোমরা সবাই মিলে একটা মিথ্যে গল্প ফেটেছ। তাহলে আসল সত্যটা কি বলে মনে হয় তোমার বৌদি? তোমার কি মনে হয় একটা মেয়ে অযথা কোনো প্রয়োজন ছাড়াই তার মিথ্যে কলঙ্কের কাহিনী নিজেই প্রচার করে বেড়াবে? সহানুভূতি পাওয়ার আশায় নয় ভাই, তোমার দিদি তার মুখরোচক কাহিনীকে ঢাকার জন্য এই মিথ্যে গল্পটা সাজিয়েছে। বাড়িতে বসে আছো, চোখ কান বন্ধ করে বসে আছো, তাই এই বাড়ির অত্যাচার অত্যাচার গুলি তোমার চোখে পড়ে না। কিন্তু তোমার বাবা মা সব কিছু জানে, আর এরাও জানে তোমার ওই ঠিঙ্গি বংটা যাত্রা নাটকের নাম করে অন্য কার সঙ্গে রোজ কাটিয়ে আসছে। কিন্তু কি করছিস দাদা? নোংরা আবর্জনায় হাত দিয়ে কেন কিন্তু নিজের হাতটাকে দুর্গন্ধ করে দিচ্ছিস দাদা? তার প্রমাণ তো তুমি নিজেই দিলে বৌদি। ওই নোংরা আবর্জনা না হলে তোমার মধ্য থেকে এরকম বিষ বাষ্প বেরোয় কেমন করে? শুভম, তুই কোনো মনে করিস না, ও একটা পাগল। কি সত্যি রে দিদি? আমি যদি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে পারতাম, ওই বড় পুকুরের মাঝে ঝুলে পড়ে এই কালা মুখখানা আমি যদি লুকাতে পারতাম, তাহলে তোদের দলের কোন কথাগুলি সত্যি হতো না রে ভাই। তুই যদি ওই পুকুরের মাঝে পড়ে মুখ লুকাস, তাহলে আমরা কোথায় মুখ লুকো করে দিদি? শুভ, সারা সমাজ সংসার কি তখন আমাদের দিকে আঙুল তুলে বলবে না যে সত্যি হয়তো মেয়েটা কলঙ্কিনী ছিল? সমাজ সংসারে না বললেও আমাদের অতি আপন জনেরা যে আজ বলতে শুরু করে দিয়েছে রে ভাই। বলুন, যার যা ইচ্ছে তাই বলুন, তবুও আমি বলবো আমার দিদির মনে কখনো কোনো কলঙ্ক থাকতে পারে না। শুভ, আমার দিদি দুর্গা, দেবী দুর্গার মতো তার মনটাও পবিত্র, তার মনটাও পবিত্র। শুভ, ওরে ভাই, সবাই যদি তোর মতো সহজ সরল হতো, তাহলে দুনিয়াটা যে আজ পাল্টে যেত রে ভাই, আজ পাল্টে যেত। এই দাদা, বলনা তুইও কি বৌদির মতো আমাকে নষ্টমে মনে করছিস? আমার দেওয়া ভাতকে দেখে আর ভাই ফোটা নিতে তুই আর ঘৃণা করবি না তো দাদা? কেন ঘৃণা করবো না বোন? তুই যেমন আগে বোন ছিলি, আজও তোকে আমি আমার সেই বোনটাই ভাবি। কিন্তু বাবা কি আমাকে আর আগের মতো ভালোবাসতে পারবি? আমার মতো একটা অপবিত্র মেয়েকে মেয়ে বলে পরিচয় দিতে তার কি লজ্জা হবে না? বাবা হয়ে মেয়ের লজ্জা ধরে আমি সঠিক সব দিতে পারি। বাবা, কার উপর প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে তো, নাকি আপনার মেয়ে নিজে গিয়ে লজ্জাটাকে বিকিয়ে এসেছে? নিজের মনটা পরিষ্কার আর চোখ কান দুটো খোলা রেখো বৌমা, তাহলে আসল সত্যটা তুমি আন্দাজ করতে পারবে। সত্যটা আমার অর্ধেক করা হয়ে গেছে বাবা। তাই আসল সত্যটাকে চাপা দেওয়ার জন্য আপনারা সবাই মিলে একটা মিথ্যে গল্প সাজাচ্ছেন। গল্পটা করো, বলতে দে। বৌমা যত বলবে তত ওর মন পরিষ্কার হবে। বলো বৌমা, বলো তোমার মনে যা আছে তুমি সব বলে দাও। আপনাদের মেয়েটা সত্যি সত্যি রেপ হয়ে থাকতো, তাহলে যে রেপ করেছে তার নামটা প্রকাশ করছে না কেন? কেন থানায় গিয়ে আপনার সেই ধর্ষকের নামে আপনারা অভিযোগ করছেন না? কোনো অপরাধ না করো, আমাদের
বাবু নয় বড়, তোমাদের এই দুদিনে তোমার দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। মল্লে কোথায়? হ্যাঁ, আজ সকালে শুনলাম কে বা কারা যেন দুর্গাবনকে রেপ করে রাস্তার মধ্যে ফেলে রেখে গেছে। অথচ আগের দিন রাতে আমরা একসাথে মহিষাসুর মর্দিনী নাটকের ড্রেস রিহার্সাল দিয়েছি। আর আজকে ভাবতে আমার অবাক লাগছে, আমারই এলাকার একটা বোন ধর্ষিতা হয়ে গেল, অথচ তার কোনো প্রতিরোধই করতে পারলাম না। প্রতিরোধ করতে না পারলো প্রতিবাদ তো হবে। নিশ্চয় হবে। ওই গ্রামগুলির প্রতিবাদী মানুষগুলোর মতো আমরা এলাকার মানুষ মিলে একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করবো। আর সেই মঞ্চের মাধ্যমে দুর্গামনের অসম্মানকারীকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করবো। আরে সেই জন্যই তো বলছি, দুর্গামন তার নিজের মুখে ইজ্জত হরণকারী নামটা তো ফাঁস করো। এই যে এই সবচেয়ে তোমার এই গুণমতী মন আর এই মা বাবা সাজানো নাটক সেটা কাছে জানতে পারিনি, আর সেটা একদিন একদিন ফাঁস হয়ে যাবে। কথাটা আমি কিন্তু বলে গেলাম। আমি কোনো কথা শুনবো না। আজ তবে বলতেই হবে। হাত গরম। দুর্গামনের মানসিক অবস্থা ভালো নেই, আপাতত একটু সুস্থ হয়ে ওঠো, তারপর আমি নিজে না হয়েছে দুর্গামনের মুখে সব কথা শুনবো। হ্যাঁ কাকিমা, এই ব্যাগটা ধরুন, এতে কি আছে বাবা? এতে সামান্য কিছু ফলমূল আর একটা হরলিক্স। এগুলো আমি দুর্গামনের জন্য এনেছি। এগুলো খেলে দুর্গামন শরীরে একটু বল পাবে, বল। না, ওগুলো আপনি খেয়ে নিয়ে যান। ওগুলো খেলে আমার শরীরের বল বাড়লেও আমার মনোবলটা ভেঙে চুরমার হয়ে যাবে। আরে বলবেই তো কাকিমা, বলবেই তো। দুর্গামন এত বড় একটা ঘটনা ঘটে যায়, আমার মনে হয় দুর্গামন মানসিক ভাবে ভেঙে পড়েছে। তাই বলছিলাম করো, তুমি দুর্গাকে আজকে একটা ভালো নার্সিং হোমে ভর্তি করে দাও। ওর ট্রিটমেন্টে যা খরচা হবে সব আমি দেবো, আমি। না, কারণ তার নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। এভাবে দিন দিন করে মরার আগে একেবারে শেষ হয়ে যাওয়া আমার অনেক ভালো। যত কিছু ভোট করবে যতই দুর্গাকে নিয়ে প্রতিবাদ মিছিল হোক, সেটাই কলঙ্ক মেনে নিয়ে কে আমার দুর্গাকে বিয়ে করতে এগিয়ে আসবে তুমি করতে পারো না। কি দেবো? আপনারা যদি আপত্তি না করেন তাহলে দুর্গার দায়িত্ব মানে আমি না হই। আপনি দুর্গাকে ছি ছি করো, আমার কথা তুমি কি উল্টো পাল্টা বলে ভাবছো? যাকে আমি এতক্ষণ বোন বলে এসেছি তাকে কিনা আমি আমার বউ বানাবো? আরে বাবা, লোকে তো আমাকে খচ্চর বলবে রে ভাই। মানে দুর্গাকে আমি আমার বউ নয়, বউ মা করে বাড়ি নিয়ে এসেছে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার একটা ছোট ভাই আছে, ছোট থেকে এসে মুম্বাই মানুষ। আমি কিন্তু বললে এসে দুর্গাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাই বলছিলাম। না, আমার শুনে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। সামনে বল না অন্য কিছু, না ভবিষ্যতেই বলবে। তবে এভাবে হঠাৎ বিয়ের পক্ষে আমিও রাজি। রাজি না হলে উপায় ছিল। দুর্গা চুড়ে ঘটনা জানার পর কে আসবে? আমার দুর্গা মায়ের দায়িত্ব দিতে, মানুষকে আসবে দায়িত্ব দিতে। অনেকটাকে দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে। সেই দুর্গাকে গ্রহণ করবে দিগন্ত দাও। তুমি, মানে আপনি? আমি দিগন্ত বিশ্বাস, ওই দুর্গাকে আমি ভালোবাসি। বাবা বাবা বাবা, শুনে বড্ড ভালো লাগলো, বড্ড ভালো লাগলো। তবে আরো ভালো লাগবে তুমি যখন জানতে পারবে যে এরকম একটা ধর্ষিত হবে আমি নয় দুর্গার মতো একটা নষ্ট মেয়েকে তুমি বিনা দ্বিধায় বিয়ে করছো। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজে কারো উপর নষ্টামি তকমা দেওয়া থাকে না।
তাছাড়া দুর্গার প্রতি যে অন্যায় হয়েছে তা আমার সব জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার জীবনের চরম অপমানের প্রতিশোধ। বাবা বাবা দারুণ, আজকের দিনে সমাজে তোমার মতো যুবকের ভীষণ প্রয়োজন। আরে বাবা, দুর্গার জন্য আমরা বড্ড চিন্তায় ছিলাম, কিন্তু তুমি একটু ভরসা দিয়ে আমাদের চিন্তাই দূর করলে না। দুর্গাকেও তুমি একটা নতুন জীবন দান করলে। মল্লিক মশাই, আপনি এ ব্যাপারে কোনো আমোদ করবেন না কাকা বাবু। আর হ্যাঁ, জীবন তো আমি তোমার দাদা হয়ে অনুরোধ করে বলছি ভাই, আমার এই দুঃখিনী বোনটাকে না তুমি একটু সুখ ভিক্ষা দিও, সুখ ভিক্ষা। আমি দুর্গাকে সুখী করার আপ্রাণ চেষ্টা করব। নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। ওই ফল আর হরলিক্সটা নিয়ম করে খেও, কেমন? আসি কাকা বাবু। দুর্গা বোনের বিয়েতে আমি আবার আসবো। মানুষরা দেখছে কথা, আমি দেবদুল্য মানুষরা আমাদের কাছে থাকলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমি তুমি তোমাদের খাবারের ব্যবস্থা করো, আমি শীঘ্রই কিছু বাজার করে কতদিন পর মানুষটার মুখে আছে একটু হাসি। ঠাকুর, ঠাকুর, ওই আমাকে তুমি যেন কেড়ে নিও না, তুমি যেন কেড়ে নিও না। না তুমি রান্না করতে যাচ্ছিলে না? আমার জন্য আপনাকে তো ব্যস্ত হতে পারে মাসি। রাস্তার কথা কি বলছো বাবা? সেই দিন দুর্ঘটনার পর থেকে আমাদের বাড়িতে একটা দিন হারে চাপেনি বাবা। তোমার সঙ্গে বসে আমরা আজকে শান্তি মনে দুটো খাবো বাবা, দুটো খাবো। মাসি, কি হলো দুর্গা? তোমার জীবনে এত বড় একটা অঘটন ঢুকে গেল, অথচ কেন কেন তুমি আমায় ফোন করে জানালে না? তার আগে তুমি বলো, কেন কেন তুমি এখানে এসেছো? কে বলে তুমি নোংরা? সঙ্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না দুর্গা। কিন্তু উচ্ছিষ্ট তো হতে পারি। তাই তো আমি চাই না আমার এই উচ্ছিষ্ট ভালোবাসা নিয়ে তোমার তোমার মতো দেবতার পূজায় রাখো। দুর্গা, তুমি কি বলছো? অনেক আগে আমি বলতাম মা বাবা এরা দুঃখ পাবে বলে আমি বলিনি, কিন্তু এখন বলছি আমার মতো একটা নষ্ট মেয়ে ভালোবাসাকে ভুলে গিয়ে তুমি চলে যাও। না দুর্গা, না, এ হতে পারে না। আমি যে তোমার ছাড়া বাঁচতে পারবো না দুর্গা। কারণ আমি যে তোমাকে আমার জীবনের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি যে আজ নষ্ট হয়ে গেছি, আমার হৃদয়টা যে আজ মরে গেছে দিগন্তটা। আমি আমার ভালোবাসার মৃত সঞ্জীবনী সুধা দেবে তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে নেব। দিগন্তটা তুমি? এসো দুর্গা, এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়। স্বর্গীয় সম্পত্তির আহ্বান আর পবিত্র ভালোবাসার অধিকারে এসো আমরা দুজনকে আপন করে নিই। দিগন্তটা আমরা দুজনা সর্বখেলনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত ললিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে আসল রাত্রি ও জীবন আমরা দিয়ে চারিদিকে নারী হল ভাগে যদি ছিন্ন ফলের গাছি মৃত্যুর রূপে দাঁড়িয়ে যাইব। তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি।
ইদিরে লেগেছে নাকি রে? এই হারামজাদা, আমার দিকে কি দেখাচ্ছিস, হ্যাঁ? জীবনে হিজড়ে দেখি। ওই পুরো উল্টা দিয়ে দিল, প্রেম বাটার কলাই গোল গোল করতে ভাগে না। আর তোর বাঁচবে না। আগে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা। আদা ডাকে বুদির বাবা আগে থেকে ডাকা। বলে আমরা মানে হিজড়েদেরকে দেখি ওই এখন ওই রাস্তায় রাস্তায় পেটের ভাত জোগাড় করতে হচ্ছে না ভাবি করে দিস তো বিমানি। ওই খোকা দুধে না দিয়ে যে তুই পয়সা রোজগার করবো তার আর উপায় নেই গা। থাকবে কি করলো ভাবিকে থাকবে কি করলো আজকাল বাবু বিভিন্ন একটা করে বাচ্চা পেদা করছে না আবার লুকিয়ে লুকিয়ে নার্সিং হোমে নয়তো বা হসপিটালে। আর তারপরে দিনে ইয়া বড় একটা চা পিঠে ব্যাগ ঝুলিয়ে দিয়ে সেই খুঁটিটাকে স্কুলে পাঠাচ্ছে না স্কুলে তাহলে বল দেখি হিমানি ওই মায়ের পেট থেকে বেরিয়েই যদি কোচিটাকে স্কুলে দৌড়াতে হয় তাহলে আমরা তাকে না পাবো সারা এখন দেখছি যে যত বড় ওই বাচ্চা পেদা করবে বলা তাড়াতাড়ি করে নিতে বিয়ে করেছিস লো ভাবি ওই বেশি বাচ্চা পয়সা করলে নাকি আবার ওই দিদি মধ্যে ঠিকাতে নষ্ট হয়ে যায় গো। উনি আমরা